সহোদরের বাড়িতে এবার রীতিমতো অবৈধ টাকার পাহাড়ের সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। প্লাস্টিক সিন্ধুকে থরে থরে সাজানো টাকা, এ যেন টাকার গোডাউন। এই সম্পদ কারো ব্যক্তিগত না। ইসকন এতটাই উগ্রবাদী যে প্রতিষ্ঠার মাত্র 4 বছরের মাথায় সিঙ্গাপুরের মতো একটি শান্তিপূর্ণ দেশে তাদেরকে নিষিদ্ধ করা হয় এবং এখন পর্যন্ত তারা সেখানে নিষিদ্ধ। দর্শক, ইসকনকে রক্ষা করার জন্য ভারত এবার গোপন পরিকল্পনা হাতে নিয়েছে, যেগুলো আমাদের জন্য খুবই ভাবার বিষয় এবং খুবই ভয়ঙ্কর একটা সংবাদ। আমরা সরাসরি আপনাদেরকে ভিডিও থেকে দেখানোর চেষ্টা করব। ইসকন এতটাই উগ্রবাদী যে প্রতিষ্ঠার মাত্র 4 বছরের মাথায় সিঙ্গাপুরের মতো একটি শান্তিপূর্ণ দেশে তাদেরকে নিষিদ্ধ করা হয় এবং এখন পর্যন্ত তারা সেখানে নিষিদ্ধ। আজকে প্রত্যেকেরই জেনে রাখা দরকার, ভারত নয়, 1966 সালের 13 জুলাই ইসকনের জন্ম হয় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। আর বাংলাদেশের সনাতনী হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে ইসকনের শত্রুতা ছিল অনেক আগে থেকে। 2009 সালে ঠাকুরগাঁয়ে দুর্গা মন্দিরে ইসকন সমর্থকদের হামলায় প্রাণ যায় ফুলবাবু নামের এক সনাতনী হিন্দুর। বাস্তবে ইসকন হিন্দুদের কোনো সংগঠনই নয়, এটি মূলত ইহুদিদের একটি এজেন্ডা। এটা আমার মুখের কথা নয়, আবু রুশদের লেখা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানের কথা। বাংলাদেশের এই বইটাতে উঠে এসেছে ভয়ানক তথ্য। বইয়ের 171 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট লেখা আছে, ইসকন নামে একটি সংগঠন বাংলাদেশে কাজ করে। এটা মূলত ইহুদিদের একটি সংগঠন। এই সংগঠনের প্রধান কাজই হচ্ছে বাংলাদেশে উস্কানিমূলক ধর্মীয় অনুষ্ঠান পালন করা, যার উদ্দেশ্য সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি। 25 অক্টোবর চট্টগ্রামের লালদিঘি ময়দানের সমাবেশে কিভাবে আরএসএস এর গেরুয়া পতাকা ছেয়ে গিয়েছিল সে দৃশ্য বাংলাদেশের প্রত্যেকে দেখেছেন। বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করে তার উপরে উড়ানো হয় গেরুয়া পতাকা। ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী নিজেই স্বীকার করে নিয়েছেন, ইসকন এবং হিন্দু ধর্ম দুটো একেবারেই ভিন্ন জিনিস। ভালো করে খেয়াল করে শুনুন তার বক্তব্য। এটা কি ইসকনের সমাবেশ? এটা সনাতনীদের সমাবেশ, এটা হিন্দুদের সমাবেশ। ইসকন আর সনাতন ধর্ম যে একেবারেই ভিন্ন দুটো জিনিস, সেটা বুঝতে বাকি থাকার কথা নয় কারোরই। তাহলে ইসকন আসলে কি? মূলত ইসকন প্রতিষ্ঠিত হয়েছিল ইহুদিদের ছত্রছায়ায়। ইসকনের প্রতিষ্ঠাতা অভয় চরণাবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। অবাক করার মতো বিষয়, এই ব্যক্তি ভারতে কোনো হিন্দু শিক্ষালয়ে পড়াশোনাই করেননি। তিনি শিক্ষা নিয়েছেন খ্রিস্টানদের গির্জায়। পেশায় ছিলেন একজন ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী। কিন্তু হঠাৎ করেই তার মাথায় কেন হিন্দু ধর্মের নতুন সংস্করণের ভূত চাপল? সত্যি চিন্তার বিষয়। স্বামী প্রভুপাদ যখন নতুন ধারার হিন্দু সংগঠন চালু করেন, তখন মূল ধারার সনাতন হিন্দুরাই তার বিপক্ষে দাঁড়িয়েছিল, গড়ে তোলেছিল প্রতিরোধ। কিন্তু ওই সময় ঢাল হয়ে তার পাশে কারা দাঁড়িয়েছিল জানেন? জে স্টিলসন জুডা, হার্ভে কক্স, ল্যারি সিন ও টমাস হফকিন্সের মতো চিহ্নিত ইহুদি খ্রিস্টান এজেন্টরা। এখানে নিশ্চয় বুঝতে আর বাকি থাকার কথা নয়। বর্তমানে ইসকনের মূল কাজই হচ্ছে উগ্র হিন্দুত্ববাদ ছড়ানো। তারা মূলত ভারতের উত্তরপ্রদেশের হিন্দুত্ববাদকে প্রমোট করে। তবে ইসকন কখনোই সকল হিন্দুদের প্রতিনিধি হতে পারে না। এর পেছনে আমি একটা যুক্তি দেখাবো। ইসকনের সকল সদস্যই বৈষ্ণব, প্রত্যেকেই নিরামিষভোজী। মাছ, মাংস, ডিম তারা ছুঁয়েও দেখে না। অথচ বাঙালি হিন্দুদের কালী পুজোতে এখনো পাঠা বলি দেয়া হয়, আর মাছ মাংস তো হিন্দুদের একেবারে আদি খাবার। তাহলে কিভাবে ইসকন সকল হিন্দুদের রিপ্রেজেন্টেটিভ হয়? ইসকন সব সময় সনাতনী হিন্দুদের শত্রু হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের অনেক জায়গাতেই দুর্গা মন্দিরের জমি দখল করে ইসকন মন্দির বানানো হয়েছে। 11 অক্টোবর 2021 ইনকিলাব পত্রিকার হেডলাইন, ইসকন সনাতন দ্বন্দ্ব চরমে, ঠাকুরগাঁয়ে মন্দিরে 144 ধারা জারি। ঘটনার প্রেক্ষাপট শুনলে আপনি আটকে উঠবেন। ঠাকুরগাঁয়ে শ্রী শ্রী রসিক রায় জিউ মন্দিরে জমির দখল নিয়ে হিন্দু ধর্মের সনাতন ও ইসকন অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। 2009 সালের 18 সেপ্টেম্বর রসিক রায় জিউ মন্দিরে দুর্গাপূজা নিয়ে ইসকন অনুসারীদের সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের বড় ধরনের সংঘর্ষ হয়। এ সময় ইসকন ভক্তদের হামলায় ফুলবাবু নামের একজন সনাতন ধর্ম অনুসারী খুন হন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন মন্দির সিলগালা করে দেয়। আগে ইসকনের স্লোগান ছিল হরে কৃষ্ণ, অথচ এখন তারা বিজেপি আরএসএস এর উগ্রবাদী স্লোগান জয় শ্রীরামকে প্রমোট করছে।
দর্শক, এই মধ্যে আপনারা যে ভিডিও মানে আমাদের স্ক্রিন থেকে দেখতে পেয়েছেন, আমরা সরাসরি মানে এই ব্যাপারে মানে আরও একটা ভিডিও দেখাবো, সেটা দেখলে স্পষ্টভাবেই আপনারা এই বিষয়গুলো বুঝতে পারবেন। তবে এই যে ভিডিও আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন, সর্বপ্রথম এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং আমাদের এই চ্যানেলের যারা নতুন দর্শক আছেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে, সেটি হচ্ছে তারা বলতেছে ইসকনকে মানে রক্ষা করার জন্য যদি বাংলাদেশে যত প্রকারের আক্রমণ বলেন, যত প্রকারের হামলা বলেন, যত প্রকার যেভাবেই হোক না কেন, তার জন্য তারা নাকি প্রস্তুত, এরকমভাবে সরাসরি হুঁশিয়ারি দিচ্ছে। তো আমরা সরাসরি দেখাবো ভারত থেকে মূলত কি বলছেন সে ভিডিও। তারপরে আপনারা জানেন যে ইসকন যে নেতা, তিনি কিন্তু তার বিরুদ্ধে নানান অভিযোগ কিন্তু আমরা ইতিমধ্যে পেয়েছি, এবং তিনি যে কর্মকাণ্ডগুলো করতেন সেই বিষয়গুলো সরাসরি আপনাদেরকে আমরা দেখাবো। তারপরে অবশ্যই আপনারা এর বিচার করবেন, এখানে কে দায়ী, কে মানে কে ভালো, কে দোষী এবং কে দোষী না। তো সম্পূর্ণ ঘটনা জানতে হলে অবশ্যই নাটক দেখবেন পুরো ভিডিও। তমাল, আজকে এখনো পর্যন্ত এই যে নারীর কথা বলা হচ্ছে এবং তার স্বামী দুজনকেই ইডি হেফাজতে নিয়েছে, প্রায় 7 ঘন্টা তাদের জিজ্ঞাসাবাদ করেছে। তারপরে ইডি মনে করেছে যথেষ্ট তথ্য প্রমাণ তাদের বিরুদ্ধে আছে, এবং ইডি ঠিক বলতে চাই ঠিক কত পরিমাণ অ্যামাউন্ট তারা রিকভারি করেছে। তবে একটা যে ঠিক অনেক পরিমাণ অর্থই কিন্তু এখনো পর্যন্ত বলা হচ্ছে, প্রায় 100 কোটি টাকার বেশি। কারণ একটা জিনিস কিন্তু স্পষ্ট যে 5ই আগস্টের পরে যেসব নেতাকর্মীরা বাংলাদেশ ছেড়ে এপারে এসেছেন, অর্থাৎ ভারতের বিভিন্ন প্রান্তে তারা অবস্থান নিয়েছেন, তাদের একটা জিনিস তারা কিন্তু বারে বারে যে খবর তাদের কাছে আসছে যে তারা বিভিন্নভাবে ল্যাভিশ লাইফ লিড করছে। এখানে খুব ভালোভাবে কোনো ভালো হোটেলে রয়েছে, কোনো হোটেলের ভাড়া পার ডে 14,000 টাকা পর্যন্ত তারা দিচ্ছে, তাদের থাকা খাওয়ার পিছনে তারা ব্যাপক অর্থ ব্যয় করছে এবং বহাল তবিয়তে রয়েছে। কিন্তু এই আর্থিক যোগান ঠিক কোনভাবে আসছে সেটা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠেছে, এবং এই অর্থের যোগান যে কিছু অ্যাসাইনারের মাধ্যমে, কিছু ব্যক্তির মাধ্যমে যে তাদের কাছে পৌঁছাচ্ছে, এই বিষয়টা কিন্তু স্পষ্ট হয়ে গেছে ইডির কাছে। এবং ইডি কিন্তু এই জায়গাতেই অর্থাৎ আঘাত করেছে কিন্তু মূলত এই জায়গাতেই, এবং এর সূত্র কিন্তু বলা যেতে পারে খুব একটা সুন্দরভাবে পাওয়া গিয়েছে। কারণ পশ্চিমবঙ্গে নয়, দিল্লিতে নয়, এর সূত্র পাওয়া গিয়েছে একেবারে ঝাড়খণ্ডে একটি হোটেল থেকে একটি নাবালিকা, বাংলাদেশি নাবালিকা, তিনি পালিয়ে এসেছিলেন স্থানীয় থানায়, এবং সেই স্থানীয় থানার থেকে যখন ইনভেস্টিগেট করা হয় তখন জানা যায় যে এই বাংলাদেশি মেয়েকে বিউটি পার্লারে কাজের লোভ দেখিয়ে, প্রলোভন দেখিয়ে তাকে নিয়ে আসা হয়েছে ঝাড়খণ্ডে, এবং সেখানে তাকে পতিতালয়ে বিক্রি করে দেওয়া হয়েছিল। সেই নারীর অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই নারীর খোঁজ পাওয়া যায়, অর্থাৎ যে নারীর কথা বারবার বলা হচ্ছে, এবং সেখানে কিন্তু সেই নারীর যখন ইনভেস্টিগেশনের নামে কোর্ট এবং স্থানীয় পুলিশ তার একটা ব্যাপক অর্থের সন্ধান পায়। কোর্টের নির্দেশে কিন্তু সেখানে পরবর্তীকালে এই অর্থের সন্ধানের তদন্তের নামে ইডি, এবং ইডি কিন্তু মূলত তদন্তের পর তদন্ত যখন পেঁয়াজের খোসার মতো তারা ছাড়াতে শুরু করে, সেখানে কিন্তু একের পর এক তদন্তের যে ভাত সেটা কিন্তু খুলতে শুরু করে, এবং সেখানে কিন্তু বাংলাদেশ থেকে যে শত কোটি টাকা যে অবৈধভাবে বিগত 2020 সালের পর থেকে এসেছে সেটা যেরকম সামনে এসেছে, পাশাপাশি 5ই আগস্টের পর থেকে যে এই অর্থের যে পরিমাণ যেটা বেড়েছে, অর্থাৎ ব্যাপক পরিমাণ ভারতে পাচার হয়েছে এই নারীর মাধ্যমে, সেটাও কিন্তু সামনে এসেছে। মূলত যে হুন্ডির ব্যবসায়ীর মাধ্যমে পাচার হয়েছে, আজকে তার বাড়িতে হানা দিয়েছে। যে হুন্ডির ব্যবসায়ীর থেকে টাকা নিয়ে মূলত ড্রাইভার, একটি 4 চাকার ড্রাইভার, তিনি একদম পেট্রাপোল বেনাপোল সীমান্ত থেকে সরাসরি সেই ক্যাশ টাকার যোগান এই নারীর কাছে পৌঁছে দিতেন, সেই ড্রাইভারের বাড়িতে হানা দেওয়া হয়েছে। এবং এই নারীর যে একাধিক ফ্ল্যাট বাড়ি, তার যে পানশালা, সেই সব জায়গায় কিন্তু যে রেড চলেছে। ইডি এখনো পর্যন্ত কোন রকম তার যে প্রকাশ্যে কোন রকম বিবৃতি তারা দেয়নি। সাধারণত ইডি যখন এই ধরনের দর্শক, বিস্তারিত ভিডিও ফুটেজ আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন। সো ভালো থাকবেন। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।